মূলত এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো ফিজিক্যাল প্রপার্টি গুলোর মধ্যে আমরা ফার্স্টে বাইন্ডিং, যে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট যে ম্যাটেরিয়াল যেটা আমাদের কংক্রিটে ইউজ হয় সেটা হচ্ছে সিমেন্ট। তো তোমরা মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো শুনবা, কারণ এমন হতে পারে তোমাদের আজকে ক্লাসের পর আমি তোমাদের ছোট একটা ভাইবা নিলাম, তো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো, যে আজকে আমাদের ওভারঅল যে এক্সপেরিমেন্ট 1 করব সেটার ওভারঅল স্কোপ কিংবা করেসপন্ডিং তার সিগনিফিকেন্স এবং টেস্টের যে প্রসিডিউর এবং কিভাবে ক্যালকুলেশন করবে এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিব। তো এটার বেসিসে তোমাদের মাইনর ভাইবা হতেও পারে কিংবা নেক্সট ক্লাসেও হতে পারে। তো তোমরা সবসময় প্রিপেয়ার থাকবা এবং ক্লাসে সবসময় অলওয়েজ প্রেজেন্ট থাকবা, কারণ কেউ যাতে বাদ পড়ে না যায় ক্লাস পারফরমেন্স থেকে। আচ্ছা, তো আজকে যেটা আমরা বলছি যে হচ্ছে সিমেন্ট যে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ম্যাটেরিয়াল কংক্রিটের জন্য। তো কংক্রিটে আমরা যখন এটা ইউজ করে থাকি আমাদের ফার্স্ট জিনিসটা মাথায় থাকতে হবে, সিমেন্টটা যাতে পানির সাথে কিংবা সিমেন্টের সাথে করেসপন্ডিং ফাইন এবং কোসিগ্রেটের সাথে ভালোভাবে রিয়েক্ট করে। কারণ রিয়েকশন যদি না যায় তাহলে তার করেসপন্ডিং কংক্রিটে যে একটা সার্টেন স্ট্রেন্থ গেইন করার কথা সেই স্ট্রেন্থ কখনোই গেইন পারবে না। তুমি মনে করো একটা স্ল্যাব ডিজাইন করছো, স্ল্যাবের উপর তো তুমি ফার্নিচার কিংবা যে কোনো কিছু একটা লোড করতে পারে, ওই লোডটা যদি স্ল্যাব ক্যারি করতে না পারে তাহলে তো তোমার স্ট্রাকচার তো ফেল করবে, স্ট্রাকচার তোমার মাথার উপরে এসে ভেঙে পড়বে। তো দ্যাট মিনস স্ট্রাকচারের একটা সার্টেন স্ট্রেন্থ দরকার। এই স্ট্রেন্থটা কোত্থেকে পাবে সে? এই স্ট্রেন্থটা পাবে হচ্ছে সে সিমেন্টের করেসপন্ডিং স্ট্রেন্থ থেকে। এখন সিমেন্টের কোত্থেকে আসবে? সিমেন্টের স্ট্রেন্থ আসবে, সিমেন্ট তো আসলে নিজে রিয়েক্টিভ হিসেবে কাজ করে না, তাকে রিয়েকশনটা জেনারেট করতে হয়। তার মধ্যে রিয়েকশনের যে ভালনারেবিলিটিটা, রিয়েকশনের যে টেন্ডেন্সিটা সেটা তার মধ্যে গ্রো করতে হয়। দেন ওর মধ্যে যে রিয়েক্টিভ কম্পোনেন্ট গুলো আছে সেগুলো তোমার আলটিমেটলি অ্যাক্টিভলি তোমার রিয়েকশনে চলে যায়। সেম সিমেন্টের তোমরা কম্পোনেন্ট গুলো পড়েছো কিনা জানি না, তোমাদের তো এই সেমিস্টারে ম্যাটেরিয়ালও থাকার কথা। সিমেন্টের মেইন যে কেমিক্যাল কম্পোনেন্ট তার মধ্যে থাকে হচ্ছে 4 কেমিক্যাল কম্পোজিশন। একটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, একটা হচ্ছে তোমার ডাইক্যালসিয়াম সিলিকেট, একটা হচ্ছে টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট, একটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। নামগুলোর কথা কি তোমরা আগে শুনেছো? জি ম্যাডাম। আচ্ছা, তো এই টার্মগুলোর কাজ কি, এগুলো কি কাজ করে সিমেন্টের মধ্যে? ম্যাডাম বন্ড তৈরি করতে সহযোগিতা করে। আচ্ছা, বন্ডিংটা কিভাবে? ম্যাম সিলিকনের সাথে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে না। কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই কেমিক্যাল সিমেন্টকে সহযোগিতা করে কে? সিলিকন, মানে সিলিকেট। সিলিকন তো তার ইনহেরেন্ট কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে আছে, তো নিজে নিজে বিক্রিয়া করবে না তার মধ্যে যদি কোনো সক্রিয় কেউ যদি না আসে। পানি, জিপসাম। পানি, এক্স্যাক্টলি, ওয়াটার। কারণ এই ট্রাইক্যালসিয়াম সিলিকেট কিংবা ডাইক্যালসিয়াম সিলিকেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাট কিংবা এই যে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, যেটাই বলি না কেন, প্রত্যেকটা কম্পোনেন্টই যখনই পানির সংস্পর্শে আসে, দেখনি সিমেন্টে যখনই তুমি পানিটা এডিসি হিসেবে অ্যাড করবা তখনই তোমার আলটিমেটলি দেখা যায় ফার্স্ট যে কম্পোনেন্টটা তৈরি হয় সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, একটা টার্ম তৈরি হয়। আবার সেকেন্ড যে কম্পোনেন্টটা তৈরি হয় ক্যালসিয়াম সিলিকেট হাইড্রোজেন জেল, পানির সাথে বিক্রিয়া করে যে তৈরিটা হয় সেটা হচ্ছে CHH বলা হয়, CHH। এই জেলটা তৈরি হয়, যে জেলের প্রধান কাজ হচ্ছে তোমার স্ট্রেংথেনিং গ্রো করা। দ্যাট মিনস হচ্ছে সিমেন্টকে তোমার সক্রিয় করে সিমেন্টের যে বন্ডিং প্রপার্টি সেটাকে স্ট্রং করে সিমেন্টের স্ট্রেংথটাকে বাড়িয়ে ফেলা। তাহলে এই কম্পোনেন্টটা কখন তৈরি হবে? যখনই তোমার ওয়াটারটা তার মধ্যে অ্যাডিসিভ হিসেবে অ্যাড হবে তখনই সিমেন্টের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো সক্রিয় হয়ে আলটিমেটলি এই ধরনের কেমিক্যাল কম্পোজিশন গুলো তৈরি করবে। ক্যালসিয়াম সিলিকেট হাইড্রোজেন জেল, ক্যালসিয়াম সিলিকেট অ্যালুমিনেট জেল, ক্যালসিয়াম সিলিকেট অ্যালুমিনোফেরাইট,
এটাও তোমার তৈরি হয়। এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট ইনহেরেন্ট মাইক্রো স্ট্রাকচারে যদি কখনো সুযোগ হয় তখন দেখতে পাবে এগুলো হচ্ছে সিমেন্টের এক একটা বন্ডিং এর যে তোমার পিছনে এই কম্পোনেন্ট গুলো কাজ করে, এবং এই কম্পোনেন্ট গুলো তখনই আসে যখনই তোমার ওয়াটারটা অ্যাড হয়। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, তুমি ওয়াটারই তুমি দিলা না, তাহলে তো এই কম্পোনেন্ট গুলো তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আসবে কি? ওয়াটার যদি না দাও তাহলে কি কম্পোনেন্ট গুলো তৈরি হবে? না ম্যাম। এখন করো তুমি যতটুকু পরিমাণ দেওয়া দরকার, মনে করো ক্যালসিয়াম সিলিকেট হাইড্রোজেন জেল যেটার কথা বলছি সেটা হচ্ছে তোমার 10 মিলি পরিমাণ ওয়াটার 650 গ্রাম সিমেন্টের মধ্যে দিতে হবে। আদারওয়াইজ এই 650 গ্রাম সিমেন্ট তোমার রিয়াকশনে গিয়ে এই ক্যালসিয়াম সিলিকেট হাইড্রোজেন জেল তৈরি করতে পারবে না, যেমনি তার স্টার্ট হবে না। তুমি যদি পানি যদি নর্মাল যতটুকু দরকার তার থেকে যদি তুমি কম দাও, তো এটা একটা পয়েন্ট। আর মনে করো তুমি যতটুকু দরকার তার থেকে তুমি বেশি পরিমাণ পানি দিয়ে দিও, এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা ওয়াটার সিমেন্ট রেশিও বেড়ে যাবে। ওয়াটার সিমেন্ট রেশিও বেড়ে গেলে যেটা হয়, কেমিক্যাল যে রিয়াকশন হওয়ার কথা সেই কেমিক্যাল রিয়াকশনে তোমার হ্যাম্পার্ড হয়। ওয়াটার মলিকিউল বেড়ে যাবে, সে পরিমাণ তো তোমার সিমেন্ট মলিকিউল না। তাহলে আমার ওভারঅল কনক্লুশনটা কি দাঁড়ালো? ওভারঅল কনক্লুশনটা আমার দাঁড়ালো এই যে হচ্ছে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ যে ওয়াটারটার জন্য সিমেন্টের যে রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশনটা স্টার্ট হওয়ার জন্য কিংবা কেমিক্যাল রিয়েকশনটা হওয়ার যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার আমার দরকার, সেটাই আমার নর্মাল কনসিস্টেন্সি। সেটাকেই আমরা আজকে ওয়ান যেটা বলছি, এক্সপেরিমেন্ট নাম্বার 1, normal consistency of cement is the minimum amount of water is needed to start the chemical reaction of cement composition. এটা হচ্ছে আমার নর্মাল কনসিস্টেন্সি সিগনিফিকেন্স। তাহলে এই নর্মাল কনসিস্টেন্সি যদি তোমাদেরকে বলা হয় এই টেস্টটা আমরা কেন করছি, কেউ বলতে পারবা? বলা যাবে? নর্মাল কনসিস্টেন্সি কেন আমরা বলছি, কেন নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট টেস্ট আমাদের জরুরি? কেউ একজন বলো দেখি, শুনি। কতটুকু পরিমাণ পানি দেওয়ার দরকার সেটা জানাবো। হ্যাঁ, যদি বাংলা কথায় যদি তুমি যদি একজন ইঞ্জিনিয়ারকে না তুমি নন ইঞ্জিনিয়ার সেগমেন্টের কাউকে যদি বোঝাতে যাও এই টেস্টের সিগনিফিকেন্স, তাহলে তোমাকে এইভাবে বোঝাতে হবে যে কতটুকু পরিমাণ পানি দরকার সিমেন্টের। এখন একজন ইঞ্জিনিয়ারিং এর ভাষায় যদি তুমি বলো যে পরিমাণ পানির জন্য তোমার সিমেন্টের কেমিক্যাল রিয়েকশনটা স্টার্ট হবে কিংবা কেমিক্যাল রিয়েকশন যে কম্পোজিশনটা তোমার দরকার সেই কম্পোজিশনটা স্টার্ট হওয়ার জন্য কিংবা তৈরি হওয়ার জন্য যতটুকু পরিমাণ তোমার পানিটা দরকার, ওই এক্সাক্ট অ্যামাউন্ট অফ পানিটার ক্যালকুলেশনই হচ্ছে তোমার নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এটার জন্য এটার সিগনিফিকেন্সটা তাহলে তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে এই এক্সাক্ট অ্যামাউন্ট অফ ওয়াটার যদি আমরা না জানি তাহলে সিমেন্টের কেমিক্যাল রিয়েকশন তোমার সাফিসিয়েন্ট পরিমাণ কেমিক্যাল রিয়েকশন হবে না। আর কেমিক্যাল রিয়েকশন যদি সাফিসিয়েন্ট পরিমাণ না হয় তাহলে অবভিয়াসলি যেটার জন্য তুমি বন্ডিং স্ট্রেংথের জন্য যেটা তুমি এটাকে অ্যাড করছো কংক্রিটে কিংবা মনে করো ওয়ালে প্লাস্টারিং এর জন্য, সেটা ওই পরিমাণ স্ট্রেংথ বিয়ার করবে না। হ্যাঁ, তুমি হয়তো পানি আর সিমেন্ট মিক্স করে তুমি একটা কিছু বানিয়ে ফেলতে পারবা, মোল্ড তৈরি করতে পারবা, বাট ওই মোল্ডের যে স্ট্রেংথটা তুমি পাওয়ার কথা সেই স্ট্রেংথটা কখনোই তোমার আসবে না যদি তুমি এক্সাক্ট অ্যামাউন্ট অফ ওয়াটার যদি তুমি অ্যাড না করো। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট। তাহলে নেসেসিটি যদি বলি আমাদের ওভারঅল, তোমাদের স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। ঠিক আছে, তো এই যে নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্টের এই এতক্ষণ ধরে যেটা যেটা বললাম সেটাই হচ্ছে তোমাদের ওভারঅল জিস্ট। যে ইন্ট্রোডাকশনে কি লেখা, যে the amount of water content that brings the cement paste to a standard condition of wetness is called normal consistency of
আচ্ছা, তো যেটা বলছিলাম, তোমরা কি স্ক্রিনটা কি দেখতে পাচ্ছো? তো এখানে দেখো আবার যেটা বললাম সেটা হচ্ছে ওভারঅল হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার ক্যালকুলেশনটা তোমার দরকার। তো এখন হচ্ছে এই যে টেস্টগুলো কিন্তু ওয়েল ডেভেলপড, দ্যাট মিনস হচ্ছে এই টেস্টগুলো আমরা নর্মালি এসটিএম, আমেরিকান স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ম্যাটেরিয়াল, এটা রেফারেন্সে করে থাকি। তো এটা রেফারেন্সে আলটিমেটলি প্রত্যেকটা টেস্ট তোমার ডেভেলপ করা আছে যে হচ্ছে সিমেন্টের জন্য নরমাল কনসিস্টেন্সি কত হবে, দ্যাট মিনস কত সিমেন্টের কত পার্সেন্ট তুমি যদি ওয়াটার অ্যাড করো তুমি সাফিসিয়েন্ট স্ট্রেংথ পাবা। সেটা অলরেডি ডেভেলপ জিনিসটাই হচ্ছে আমরা আলটিমেটলি ইনিশিয়ালি যারা বেসিক, যেমন তোমরা এখনো বেসিক স্টেজে আছো, তোমাদেরকে জিনিসটা জাস্ট দেখানো যে টেস্টটা আসলে কিভাবে করতে হয়, কিভাবে পানি অ্যাড করতে হয়, তোমার এই কত মিলিমিটার পেনিট্রেশনে আমরা এই জিনিসটা করব। তো এই জিনিসটা হচ্ছে এসটিএম আমরা কোড ফলো করে থাকি। তো এসটিএম বলছে স্ট্যান্ডার্ড টেস্ট একটা তোমার সিমেন্টের যে বিকাট অ্যাপারেটাস, যেটা আমরা এই টেস্টের জন্য সাজেস্ট করে থাকি, এই বিকাট অ্যাপারেটাসে যে নিডেলটা থাকে সেটা ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। এই 10 মিলিমিটার ডায়ামিটারটা যখনই তোমার সিমেন্ট পেস্টের মধ্যে পেনিট্রেট হবে, কতটুকু পেনিট্রেট হবে সেটাও 10 মিলিমিটার প্লাঞ্জার রডটা পেনিট্রেট হতে হবে। ওই পেনিট্রেশনে তোমার আলটিমেটলি এই টেস্টের সিগনিফিকেন্স কিংবা টেস্টটাকে তোমার ভ্যালিডিটি দেওয়া হয় আর কি। তো সেটা বলা হচ্ছে এসটিএম বলছে নর্মালি 22 থেকে 23% তুমি সিম ওয়েটের যদি পানি নাও তাহলে তুমি নর্মাল কনসিস্টেন্সি পেয়ে যাবা। দ্যাট মিনস তুমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশন তখন ডেভেলপ হবে যদি এই 22 থেকে 30%-এর মধ্যে দিয়ে যদি তুমি এই সিমেন্টটা নিতে পারো। তাহলে কেউ তো 22% অফ 22% ওয়েট অফ সিমেন্ট কেউ নিয়ে আলটিমেটলি ওয়াটার অ্যামাউন্ট দিবে, আবার কেউ হয়তো 20% দিবে, কেউ হয়তো 28% দিবে, কেউ এমনও হতে পারে যে 30%ই দিবে। তাহলে কি সবার জন্য কি তাহলে তোমার কেমিক্যাল রিঅ্যাকশনটা ভ্যালিড হবে? না, সবার জন্য ভ্যালিড হবে না। তাহলে সেটার জন্য একটা থাকবে, সেটার জন্য আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে টেস্টটা আসলে ভ্যালিডিটিটা দেওয়া হয় আর কি টেস্টার। তো রেফারেন্সটা বলি, রেফারেন্সটা হচ্ছে আমরা এসটিএম কোড 187, এসটিএম এর আন্ডারে অনেকগুলো কোড আছে, প্রত্যেকটা টেস্টের আন্ডারে বিভিন্ন কোড আছে। তোমরা যদি গুগলে এসটিএমসি 187 দিয়ে যদি সার্চ দাও, দেখবে আমার কনসিস্টেন্সি অফ সিমেন্ট ফর এসটিএম টেস্ট রেফারেন্স চলে আসবে। ওইখানে তোমরা ডিটেইল গাইডলাইন পাবা, যে গাইডলাইনটা এখানে দেওয়া আছে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে তোমার বিল্ড আপ, এবং এটা আমরা রিভিউ থেকে, লিটারেচার রিভিউ বলে যেটা বলো, সে একটা স্ট্যান্ডার্ড টেস্টের রেফারেন্সে আমরা জিনিসগুলো করে থাকি। এবং এই টেস্টটা হচ্ছে এসটিএম টেস্ট, আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়াল। এরপর আসি নেসেসিটি। অলরেডি তোমাদেরকে বলেছি যে নেসেসিটিটা কি, যে ওয়াটার অ্যামাউন্ট যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে তোমার কখনোই কোনো কাজ, যেটার জন্য কমপ্লিট, যেটার জন্য তুমি প্লাস্টারিং করছো, কোনো কাজই কখনো এটা ফ্রুটফুল হবে না, কারণ সিমেন্ট সাফিসিয়েন্ট স্ট্রেংথ গেইন করবে না। যদি ওয়াটার বেশিও হয়ে যায় সমস্যা, ওয়াটার কম হয়ে গেলেও সমস্যা, তাহলে এক্সাক্ট অ্যামাউন্টটা আমাদের দরকার। সেটা রিলেটেড টার্ম কনসিস্টেন্সি জিনিসটা কি সেটা অলরেডি পড়েছো, যে মিনিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার যেটার জন্য তোমার সিমেন্টে কেমিক্যাল রিঅ্যাকশন স্টেবল হবে, সেটাই আমরা কনসিস্টেন্সি বলছি। আর গজিং টাইম হচ্ছে আলটিমেটলি তোমার যে টাইমটুকু যখন তুমি সিমেন্টে পানি দিচ্ছ এবং বিকারটাসে তুমি টেস্টের জন্য তুমি নিয়ে যাচ্ছ, ওই মধ্যবর্তী সময়টুকুকে গজিং টাইম বলা হয়। আচ্ছা, অ্যাপারেটাস একটু থেকে দেখি, এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাপারেটাস, তোমাদেরকে বিধান হবে আশা করছি। তো এই অ্যাপারেটাস হচ্ছে বিকাট অ্যাপারেটাস। এই বিকাট অ্যাপারেটাসের মাধ্যমে আমরা টেস্টটা করে থাকি। এখানে যদিও বা নিডল দেখতে পাচ্ছ, এই টেস্টের জন্য আমরা এই বিকাশে প্লাঞ্জার রড সেট করা হয়। এই যে এখানে দেখো নিডেলের উপরের মাথায় একটা রড আছে, এই যে এই রডটাই তোমার আলটিমেটলি 10 মিলিমিটার ডায়ার একটা রড। এই রড আমরা যখনই এরকম সিমেন্ট ওয়াটারের মোল্ডে 10 মিলিমিটার পেনিট্রেট করবে, তখনই বলি যে ওই 10 মিলিমিটার পেনিট্রেশন যত পরিমাণ পানির জন্য হয়েছে সেই পানির অ্যামাউন্টটাই হচ্ছে ননস্টেন্সি। এটাই হচ্ছে এই টেস্টের সিগনিফিকেন্স, এবং এটাই হচ্ছে এই টেস্টের হচ্ছে আলটিমেট রেজাল্ট। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এখন আমরা টেস্টের দিকে আগাই, যে টেস্টটা আসলে কিভাবে করা হয়। বিকাট অ্যাপারেটাস, এই যে দেখো, এই যে বিকাট অ্যাপারেটাসে প্লাঞ্জার রড, এই রডটাই হচ্ছে 10 মিলিমিটার, যেখানে সি দেওয়া আছে।
ফার্স্টে আসি, এই টেস্টের কন্ডিশন নরমালি আমরা সব ধরনের টেস্টই তোমার করে থাকি। তোমার একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার মেনটেন করতে হয়, যেটা 23°C কিংবা 23 ± 2 এরকম হতে পারে। তারপর হচ্ছে তোমার এই টেম্পারেচারটা এবং রিলেটিভ একটা হিউমিডিটি মেনটেন করতে হয়। যদিও আমরা হিউমিডিটিও আসলে এটা ন্যাচারাল একটা ব্যাপার। টেম্পারেচার তুমি মনে করো এসি রেফারেন্সে তুমি অ্যাডজাস্ট করতে পারো, কিন্তু হিউমিডিটি আসলে মেনটেন করা হয় না। তো আমাদের ল্যাবরেটরিতে যে নর্মাল হিউমিডিটিটা থাকে সেটা লেস দেন 50% নর্মালি পাওয়া যায়। তো এটা 55-60% অনেক সময় থাকে। তো এটা টেস্টের কাছাকাছি আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশনের কাছাকাছি আছে। আমরা প্রসিডিউরে চলে যাই। প্রসিডিউরটা হচ্ছে তুমি 650 গ্রাম সিমেন্ট নিবা। 650 গ্রাম সিমেন্টের এবার যেহেতু টেস্ট বলেছে, এসটিএম কোড বলেছে 22 থেকে 30% অফ ওয়েট অফ সিমেন্ট তোমাকে নিতে হবে, পানি নিতে হবে। তাহলে কেউ একজন যদি 22% নাও, তাহলে 650 গ্রামের 22% যদি করো তাহলে কত হয়? ক্যালকুলেটর আছে? কেউ একজন আমাকে বলো, 650 গ্রামের 22% যদি করো তাহলে কত হয়? কত গ্রাম আসে? 143 143। আচ্ছা, তাহলে 143 গ্রামটা কিসে আসবে? লিটার নাকি মিলিলিটার? মিলিলিটার। মিলিলিটার। তাহলে যেহেতু পানি তো আসলে ভলিওমেট্রিক, এটা তবে সেখানে তোমাকে মিলিলিটার কিংবা লিটার নিতে হবে। এই যে 143 যেটা বললা 143, সেটাই মিলিলিটার অফ ওয়াটার তোমাকে অ্যাড করতে হবে। বুঝতে পারছো? আর কেউ যদি পার্সেন্ট নেয় তাহলে 650 গ্রামের 25%। তো নর্মালি আমরা ফেস টু ফেসে যখন করাই আমরা 3টা গ্রুপে এটা ভাগ করি। কাউকে 22% দিয়ে দেখি, কাউকে 25% দিয়ে দেখি, কাউকে 20% দিয়ে দেখি, দেন একটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, যেটার জন্য 10 মিলিমিটার পেনিট্রেশন হয় আর কি। তো এখন তোমাদেরকে ফার্স্টে আগে এটা বলি। তো ফর এক্সাম্পল তুমি 20% ওয়েট নিয়ে তুমি 143ই তুমি আলটিমেটলি সিমেন্টের মধ্যে অ্যাড করলা ওই 650 গ্রাম সিমেন্ট। 650 গ্রাম সিমেন্ট এটা ফিক্সড, এটা এসটিএম কোডই বলে যে এটাই করবা, এই গ্রামের রেফারেন্সই করতে হবে। তো 650 গ্রামের এডিশন হিসেবে 143 নিলাম পানি। নেওয়ার পর এবার এটাকে আমি মিক্স করলাম। মিক্স করার পর আলটিমেটলি একটা বল শেপের করতে হবে। মিক্সিং করার পর এটাকে তুমি আস্তে আস্তে রাউন্ড করে ফেললা, দেন এটাকে হ্যান্ড টু হ্যান্ড টস করতে হয় বলটাকে, যাতে মিক্সিংটা ইউনিফর্ম কিংবা ওভারঅল হোমোজিনিয়াস একটা মিক্সিং হয়। তারপর এটার পর তুমি যেটা করবা, মিক্সিংটা করার পর এই যে এখানে গর্ত যেটা দেখতে পাচ্ছ তোমরা রিঙের মিক্সিং এর ওটা সেট করে সারফেসটাকে প্লেন করে দিবা ট্রাওয়েলের মাধ্যমে। তো যখনই প্লেন করে দিবা তখনই এই যে প্লাঞ্জার রডে দেখো বিভিন্ন রকম রিডিং আছে। এই যে স্কেলে দেখো 0, 10, 20, আবার 0, 10, 20। তুমি যে দিক থেকে মেজার করো না কেন এখানে রেড এবং ব্ল্যাক দুইটা দাগ আছে। তো তুমি যখনই তুমি এখানে একটি স্ক্রু আছে যেটা দেখতে পাচ্ছ, এই স্ক্রুটা যখনই তুমি আলটিমেটলি ক্লকওয়াইজ ঘুরাবা তখন প্লাঞ্জার রডটা হচ্ছে রিজিড থাকবে, দ্যাট মিনস হচ্ছে ফিক্স থাকবে। যখনই ইটা তুমি লুজ করবা, দ্যাট মিনস এন্টি ক্লকওয়াইজ রাউন্ড করবা, তখনই প্লাঞ্জার রডটা পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো তোমার কাজ হচ্ছে যখনই তুমি এই রিং এর মধ্যে মর্টার করলা তখনই প্লাঞ্জার রডকে একটা নির্দিষ্ট হাইটে তুলে ফেলা। তারপর কি করবা, যখনই দেখলা যে তোমার এভরিথিং ইজ ওকে, তখন ইটাকে এন্টি ক্লকওয়াইজ লুজ করতে হবে যাতে প্লান পড়ে যায় মর্টারের উপর। তো যখনই তুমি ইটাকে লুজ করে ফেললা, এর রডটা ডিরেক্ট তোমার জি রিং এ এসে ধাক্কা দিবে, দ্যাট মিনস হচ্ছে মর্টারের গায়ে উপরে এসে। তো পড়ার সময় যেহেতু এটা সারফেসটা এখনো নরম স্মুথ সারফেস, সিমেন্ট এবং পানি দিয়েছো, অবশ্যই সার্টেন একটা ডেপথে এটা পেনিট্রেট করবে। তো এই পেনিট্রেশন মেজারমেন্টটা পেনিট্রেট করলো সেটা এই যে রিংটা নিচে যতটুক নামবে ততটুক তুমি নিবা। ফর এক্সাম্পল 0 থেকে 30-তে নেমে গেল, তার মানে তোমার 30 মিলিমিটার পেনিট্রেশন হলো। কিংবা কেউ চাইলে এখান থেকেও করতে পারো 0 থেকে 30, এই যে এই জায়গায়। দ্যাট মিনস তুমি যে কোনো একটা দাগ তোমাকে ফলো করতে হবে, আইদার রেড অর ব্ল্যাক, দুইটা দাগই একই ইন্ডিকেশন দেয়। সো এই ধরনের জিনিসটা যখনই হবে তখনই তুমি বুঝে যাবা আলটিমেটলি হচ্ছে তোমার কতটুকু পেনিট্রেশন হলো। এখন কেউ মনে করো 22% পানি এডিশনের ফলে, সিমেন্টের ওয়েটে পানি এডিশনের ফলে কেউ মনে করো পেনিট্রেশন পেলো হচ্ছে 6 মিলিমিটার। কারণ স্বাভাবিক তুমি পানি
কম দিছো, 22% মানে হচ্ছে অবশ্যই পানি কম, তার মানে মিক্সিংটা স্মুথের থেকে স্টিফ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, দ্যাট মিনস একটু শক্ত শক্ত হবে। তো শক্ত শক্ত হলে তো পেনিট্রেশনটা, এখন মনে করো কেউ 25% পানি দিল, তাহলে কি তোমার পেনিট্রেশন বেশি আসবে নাকি কম আসবে বলো তো? বেশি আসবে। বেশি আসবে। তারপর ওই বেশিটা হইতে পারে, বেশিটা 10 মিলিমিটার না, বেশিটা হয়ে গেছে তোমার 15 মিলিমিটার। তাহলে তোমার জাজমেন্ট কি বলে? তুমি 22% জন্য 6 মিলিমিটার পেয়েছো, 25% তুমি 15 মিলিমিটার পেয়েছো, কিন্তু তোমার দরকার কত? 10 মিলিমিটার পেনিট্রেশন। আমার কথা কি? তাহলে 10 মিলিমিটার পেনিট্রেশনের জন্যই তো তুমি যে পরিমাণ পানি দরকার সেটাই এক্সাক্ট অ্যামাউন্ট এসটিএম বলছে। এসটিএম বলছে 10 মিলিমিটার পেনিট্রেট করবে, এই জন্য যে ওয়াটারটা তুমি ইউজ করেছো সেটাই হচ্ছে তোমার নর্মাল কনসিস্টেন্সি। কিন্তু বাস্তবে আসলে এক্সাক্ট 10 মিলিমিটার পেনিট্রেশন তুমি এভাবে পার্সেন্টেজ করে যে পাওয়া তা না। তো সেটার জন্য আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ড্র করতে হয়। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু কিরকম আমি বলি, আমাদেরকে একটু এভাবে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে। সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখানে তোমার এটা এক্সিস, এটা তোমার ওয়াই এক্সিস, দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে টেক্সট যদি বলি, এখানে থাকবে মিক্সিং ওয়াটার, এবং সেটা থাকবে অবশ্যই পার্সেন্টেজে। মিক্সিং ওয়াটার পার্সেন্ট মানে তো কত পার্সেন্ট করে তুমি মিক্স করছো। আর তোমার এক্সিসি যেটা, ওয়াই এক্সিস যেটা থাকবে সেটা হচ্ছে নিউট্রিশন। এটা হচ্ছে তোমার এক্সিসে পেনিট্রেশন, এবং পেনিট্রেশনটা হবে মিলিমিটারে। তো মিলিমিটারে যখন পেনিট্রেশন দিবা, এখন তোমার গ্রাফটা বিভিন্ন ভাবে আসতে পারে, আইদার কার্ভ হয়ে আসতে পারে, আর তোমার এমনও হতে পারে গ্রাফটা স্ট্রেটও হতে পারে বা কার্ভও হতে পারে, এভাবেও হতে পারে গ্রাফটা। কিংবা অনেকের গ্রাফটা এমনও আসতে পারে স্ট্রেট আসতে পারে, নর্মালি স্ট্রেটই অনেকের আসে, আবার অনেকে কার্ভও আসতে পারে, জাস্ট একটা কার্ভ। তো যেটাই আসুক না কেন, এখানে তোমার তো এক্স এক্সিসে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ থাকবে। ফর এক্সাম্পল কারো হচ্ছে 22, কেউ হয়তো মনে করো 26 নিল, কেউ হয়তো মনে করো একদম 28 কিংবা 30। এটা যদি 30 হয়, মনে করো তিনটার জন্য 3 রকম পেনিট্রেশন হইতে পারে। তার ওয়াই এক্সিস এর যে ডাটাটা, এই বরাবর যে ডাটাটা, সে পেনিট্রেশনে মনে করো অনেক এখানে যদি 5 ঘর পর যদি যাও, 5, 10, মনে করো 15, অনেকের মনে করো 20, এবার 5 ঘর পর তুমি একটা গ্রাফ ড্র করলা। হ্যাঁ, তো এই গ্রাফটা ড্র করার ফলে এখন যেটা দেখতে পাচ্ছ, সেখানে মনে করো 22-এর জন্য 22% দেওয়ার ফলে তুমি মনে করো এখানে সামথিং লাইক 6 মিলিমিটার একটা পেনিট্রেশন, তুমি এরকম একটা পেনিট্রেশন তুমি পেলা। সিমিলারলি 26 যখন তুমি অ্যাড করেছো, 26 এর জন্য তোমার পেনিট্রেশনটা 12 এটা। আবার 30 জন্য যেটা তুমি পাচ্ছ সেটাও মনে করো তোমার আরো বেশি বাড়িয়ে দিল। এরকম করে তুমি 3টা পয়েন্টের রেসপেক্টে গ্রাফ পাবা। যে কোনো একটা গ্রাফ তোমার আসবে, আইদার কার্ভ অর লিনিয়ার। তো এই গ্রাফটা যখন আসবে, তোমার কাজ হচ্ছে গ্রাফ থেকে কি বের করা, 10 মিলিমিটার পেনিট্রেশনের জন্য ওয়াটারের অ্যামাউন্টটা কত। তো এখন তুমি যেটা করবা, ব্যাক ক্যালকুলেশন যেটাকে বলা হয়, ওই গ্রাফে প্লট করার পর তুমি এখন 10 মিলিমিটার এখন গ্রাফ হয়ে যাওয়ার পর এই বরাবর আসবা। তাহলে 10 মিলিমিটারের জন্য এক্স এক্সিস এর কি ভ্যালু দিচ্ছে সেটা তোমরা বের করতে পারবে না? ইয়েস ম্যাম। পারা যাবে?
এটাকেই বলা হচ্ছে নর্মাল কনসিস্টেন্সি, কারণ ল্যাবরেটরি এক্সাক্ট 10 মিলিমিটার আসাটা খুবই রেয়ার। তো আমাদের এভাবে করে নর্মাল কনসিস্টেন্সিটা বের করতে হয়, যেটা ফেস টু ফেসে আমরা করে থাকি, যে গ্রুপকে বিভিন্ন নর্মাল মিক্সিং ওয়াটার দিয়ে থাকি, এবার তারা তাদের ভ্যালুটা তোমার এই যে এখানে টেবুলেটের যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, টেবুলেটের টেবলে দেওয়া থাকে, একটা সবাই একটা গ্রাফ ড্র করে, তো ওই গ্রাফ থেকে 10 মিলিমিটারের জন্য তোমার নর্মাল কনসিস্টেন্সিটা বের করে। এখন এই গ্রাফটা হইতে হয় হচ্ছে একটা স্ট্রেট, নরমালি নর্মাল কনসিস্টেন্সির জন্য যে গ্রাফটা সেটা নরমালি হচ্ছে তোমার একটু স্ট্রেট লাইন হতে হবে, প্লেন গ্রাফে তোমার এটা ড্র করতে হবে। তো কারো যদি এমন হয় যে হচ্ছে স্ট্রেট, তো নরমালি গ্রাফ আসলে কেমন হওয়া উচিত বলো তো? আমার ভ্যালুটাও তো স্ট্রেট ওয়েতে আসতে হবে। এখন মনে করো ভ্যালু কারো এমন আরো এখানে আসলো, কারো এখানে গেল, এরকম আসতেই পারে, তাহলে তো এটা স্ট্রেট লাইন আসবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে বলো তো? কি করবো? না, স্মুথ বেস্ট ফিটেড লাইন। তুমি যদি বেস্ট ফিটেড লাইন ড্র করতে হবে, তো বেস্ট ফিটেড লাইন কিভাবে ড্র করবো? বেস্ট ফিটেড লাইন ড্র করতে হলে কিন্তু তোমাকে 3টা পয়েন্টই মাথায় রাখতে হবে। এমন একটা লাইন তোমাকে আনতে হবে যে লাইনটা 3টা পয়েন্ট থেকে সমান দূরত্বে অবস্থান করে। আমার কথা কি বুঝতে পারছো? মানে লাইনটা তোমার এমন হতে হবে, ফর এক্সাম্পল লাইনটা এমন আর কি, আমি জানি না তোমাদেরকে এখানে দেখাতে পারবো কিনা। এখানে দেখতে পাচ্ছ যে আমার লাইনটা এখান থেকে যতটুকু দূরত্বে, এখান থেকে কাছাকাছি অতটুকু দূরত্বে, বাট এখান থেকে খুব কাছে চলে আসে, তার মানে লাইনটা আরো উপর দিকে একটু শিফট করবে। দ্যাট মিনস এই বরাবর আর একটু শিফট হবে, লাইনটা এদিক দিয়ে আসবে। মানে এমন ভাবে তোমাকে লাইনটা বেস্ট ফিটেড লাইন এমন ভাবে ড্র করতে হয়, তোমার যতগুলো কম্পোনেন্ট, সে কম্পোনেন্ট গুলো থেকে যাতে যে পয়েন্ট গুলো ছিটিয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে ছিটকে পড়বে, ওই পয়েন্ট গুলো যাতে সমদূরত্বে অবস্থান করে। আমার কথা কি বোঝা গেছে? এটা কিন্তু বেস্ট ফিটেড লাইন। নর্মালি স্টুডেন্টরা এই পয়েন্টে ভুল করে। স্টুডেন্টরা কি করে, যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে ড্র করে, যে একটা পয়েন্ট দিয়ে গ্রাফটা মিলতেছে, একটা পয়েন্ট দিয়ে টাচ করে বাকি 2টা পয়েন্ট কিংবা বাকি পয়েন্টগুলো যে কোথায় চলে গেল সেটার প্রতি আর খেয়াল করে না। তো যেমন একটা পয়েন্ট একই লাইনে আছে, তুমি চাইলে এই 2টা পয়েন্ট এভাবে জয়েন করে দিতে পারো, কিন্তু তখনও এটা বেস্ট ফিটেড লাইন না, কারণ তুমি যে পয়েন্টটা ছিটকে গেছে সেটা তোমার থেকে অনেক দূরে অবস্থান করছে। মানে বেস্ট ফিটেড লাইন তোমার সামহাও এখানে আসার কথা, এই লাইনটা কিংবা এ বরাবর আসতে হবে। তো এভাবে করে বেস্ট ফিটেড লাইনটা ড্র করতে হবে। এতটুকু ম্যাম, প্রতিটা ডিসটেন্স কি একদম সমান হইতে হবে? একদম সমান তো আসলে ওভাবে পসিবল না, কিন্তু হ্যাঁ, যাতে চোখের আন্দাজে বুঝে মোটামুটি এটা সমানই আছে, মানে এমন যাতে ভেরিয়েশন না হয় যেটা হচ্ছে না এটা তো খুব বেশি একটা ভেরিয়েশন, বড় একটা ভেরিয়েশন হয়ে গেল। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে এই টেস্টের রেজাল্ট কিংবা এই টেস্টটা ক্লিয়ার, যে আলটিমেটলি কিভাবে এই টেস্টটা করতে হবে কিংবা রেজাল্টটা কিভাবে পাবা? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, ওই রডটা যখন ম্যাম ফালাবো নিচে সিমেন্টের কতটুকু হাইটে নিয়ে তারপর এটা দিতে হবে নিচে? কতটুকু হাইটে না হয় এখানে হচ্ছে, দাঁড়া তোমাদেরকে দেখাই। যে প্লাঞ্জার রড কতটুকু হাইট না, প্লাঞ্জার রডের একটা নির্দিষ্ট, এই যে এখান থেকে এতটুকু দেখতেছ একটা গ্যাপ আছে, তো প্লাঞ্জার রড একটা নির্দিষ্ট না, কতটুকু হাইটের কোনো ম্যাটার না, এখানে একটা পয়েন্টে গেলেই স্ক্রুটা টাইট হবে, আদারওয়াইজ স্ক্রু টাইট হবে না। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। বুঝতে পারছো? সো এটাও সেট আপ করা, তোমার কোনো ফিক্সড হাইটে গিয়ে যে তোমাকে ফেলতে হবে এমন কিছু না। হ্যাঁ, ফিক্সড ডেপথ তো পেনিট্রেশনটা দরকার, 10 মিলিমিটার পেনিট্রেশন। জি ম্যাম বুঝতে পারছি। যদি ইয়াতে যায় কোনো কোশ্চেনারি সেশন, তোমাদের নর্মালি দেখো রিপোর্টে কিন্তু তোমরা তো আগেও রিপোর্ট করেছো, তো নতুন করে বলার কিছু নাই যে রিপোর্টে কি কি থাকতে হবে। তো এক্ষেত্রে তোমরা এর যে রেজাল্ট ডিসকাশন তো অবশ্যই থাকবে, অ্যাসাইনমেন্ট কোশ্চেন, অ্যাসাইনমেন্ট কোশ্চেনটাও থাকতে হবে। এই অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা হচ্ছে আলটিমেটলি তুমি ওভারঅল টেস্টটা কি বুঝলা, ওভারঅল বেসিকটা কি এই টেস্ট নিয়ে, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট কোশ্চেনে থাকে। ফর এক্সাম্পল এখানে দেখো, ডাজ দিস সিমেন্ট স্যাটিসফাই এসটিএম স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস ফর নরমাল কনসিস্টেন্সি, এটার কারণটা কি? এমন যদি হয়
তুমি গ্রাফ থেকে 10 মিলিলিটার পেনিট্রেশনের জন্য তুমি যে ওয়াটার অ্যামাউন্টটুকু পেয়েছো সেটা হচ্ছে 30% কে ক্রস করেছে, কিংবা 22% বিলো, কিংবা 20%, কিংবা 18%, কিংবা এমন হতে পারে যে 32%, 34%। কিন্তু এসটিএম তো বলে দিয়েছে হচ্ছে 22 থেকে 30-র মধ্যে থাকতে হবে। তো তোমার যদি গ্রাফ থেকে যে সেটা যদি তো 22 থেকে যদি 30-র ভিতরে যদি না থাকে, তখনই আলটিমেটলি তোমার এই এসটিএম স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট তাহলে কি স্যাটিসফাই করেছে নাকি করে নাই? করে নাই। কেন করে নাই সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। না করার অনেক কারণ থাকতে পারে, কারণ হচ্ছে সিমেন্টের ফাইননেসের প্রবলেম থাকতে পারে। ফাইননেস কি জানো? ম্যাডাম সিমেন্টের কোয়ালিটি। কোয়ালিটি বলতে তো এই সিমেন্টের ইনহেরেন্ট প্রপার্টি গুলো চলে আসে। ফাইননেসটা বলতে পারবা ফাইননেস কাকে বলে? না ম্যাম। না ম্যাম। ফাইননেস হচ্ছে তোমার সিমেন্ট স্পেসিফিক সারফেস এরিয়া, মানে কতটা ফাইনার একটা সিমেন্ট মলিকুল তো পাউডারের মতো, কিন্তু ওই পাউডারের মধ্যেও কিন্তু একটা সাইজ থাকে, পার্টিকুলার একটা সাইজ। সিমেন্ট যত বেশি ফাইন হবে, স্বাভাবিক, যত ক্ষুদ্র ম্যাটেরিয়াল থাকবে, যত ক্ষুদ্র সাইজ হবে, তার সারফেস এরিয়া বেড়ে যাবে নাকি কমে যাবে? কমে যাবে। স্পেসিফিক সারফেস এরিয়া। আচ্ছা, তোমাদেরকে কিভাবে বলবো, একটা লম্বা একটা রডের চিন্তা করো, একটা রডে একটা এরিয়া, এখন বর্তমানে মনে করো একটা রড আছে যেটা হচ্ছে জাস্ট 1 মিলিমিটারের একটা রডটাকে তুমি এখন 2 ভাগ করে ফেললা, তাহলে কি এরিয়া বাড়বে নাকি কমবে? স্পেসিফিক এরিয়া, তার সারফেস বাড়বে নাকি কমবে? আগে একটা ছিল, এখন তুমি কেটে ফেলার ফলে, ক্ষুদ্র করে ফেলার ফলে তার কি সারফেস এরিয়া বেড়ে গেছে না? দুই দিকে যে কাটা পড়ছে ওইটাও ওইখানেও এরিয়া আবার ইনক্লুড হচ্ছে না? বাড়ছে। তাহলে ফাইনার কিন্তু সে বেড়ে গেছে। বুঝতে পারছো এবার? ফাইননেসটা এভাবে কাজ করে, যত ফাইননেস বাড়বে সিমেন্ট তত স্পেসিফিক সারফেস এরিয়া তত তার বাড়বে। আর যত সারফেস এরিয়া বাড়বে পানি কম লাগবে নাকি বেশি লাগবে সেটা বলো? বেশি তো লাগবে। বেশিই লাগবে, অবশ্যই বেশি লাগবে। একটা নির্দিষ্ট সারফেস এরিয়াকে কনজিউম করতে কিংবা বিক্রিয়াটা সক্রিয় করতে যে পরিমাণ পানি দরকার, ফাইননেস কি সারফেস এরিয়া যদি বেড়ে যায় পানি তো আরো বেশি লাগবে রিঅ্যাকশনের জন্য, লাগবে না? তাহলে ফাইননেস একটা প্রপার্টি। এই ফাইননেসের জন্য পানির অ্যামাউন্টের পরিমাণ তুমি তো দেখতে পাচ্ছ না যে সিমেন্টের চুল্লি কত, এটা তো আসলে খালি চোখে দেখা যায় না। এটা একটা প্রপার্টি, এটা বের করে নিতে হয় সিমেন্টের ফাইননেস কত, সেটার জন্য স্পেসিফিক টেস্টও আছে। মনে করো সিমেন্টের ফাইননেস হচ্ছে তোমার কম, মানে হচ্ছে সিমেন্টটা একটু বড় পার্টিকেল, মানে সাইজের দিক থেকে আর কি বড়, কিন্তু সারফেস এরিয়া হচ্ছে কম, ফাইনার না। তো ফাইননেস যদি হয় তাহলে তার পানির পরিমাণ কম লাগবে, কম লাগার কথা না? সেটাও তো আসলে খালি চোখে দেখা যায় না। ফাইননেস ওই যে বললাম, তুমি তো আসলে ফাইননেস জানো না যে একটা সিমেন্টের ফাইননেস কত থাকা উচিত সারফেস এরিয়া, সেটা নরমালি 1400 থেকে 1500 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম, এরকম একটা টার্ম থাকে। আমার নিজেরও আসলে মাথায় নেই সিমেন্টের ফাইননেস কত থাকা উচিত, কিন্তু এরকম একটা ভ্যালু আছে 1300 থেকে 1400 স্পেসিফিক সারফেস এরিয়া। যাই হোক, তো এই ফাইননেস তোমার এটা মাথায় রাখো, এই ধরনের কিছু প্রপার্টি থাকে সিমেন্টের ফাইননেস। সিমেন্টের ইনহেরেন্ট যে কেমিক্যাল কম্পোজিশন তোমরা অলরেডি জানো, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, এগুলো কত করে থাকে? 10%, 30%, 5%। ট্রাইক্যালসিয়াম, টেট্রাক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ফেরেট মনে হয় 5% থাকে, এরকম কিছু, তাই না? সো এই টার্মগুলো যে এত পার্সেন্ট কেমিক্যাল কম্পোজিশন, এগুলো যদি কম বেশি থাকে এটাও করেসপন্ডিং ওয়াটারের উপর এফেক্টে যায়। ওয়াটারের পরিমাণ তুমি যতই দাও না কেন, সেটা হয়তো 22 থেকে 30%-এর মধ্যে নর্মাল কনসিস্টেন্সি নাও আসতে পারে। তো এই যে সিমেন্ট ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, সেটা হচ্ছে সিমেন্টের ইনহেরেন্ট কিছু প্রপার্টির জন্য, ইনহেরেন্ট যে তার যে কেমিক্যাল যে প্রপার্টি গুলো থাকে সেগুলোর জন্য হতে পারে। সিমেন্টের ফিজিক্যাল প্রপার্টি যদি বলো তাহলে ফাইননেস এর জন্য একটা টার্ম, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। তারপর নাম্বার 2 দেখো, ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট, সেটাও অলরেডি বলে ফেলছি। ফাইননেস এর সবচেয়ে বড় একটা টার্ম, যেটা হচ্ছে সিমেন্টকে তোমার সব দিক থেকে এফেক্টেড করে। আরেকটা প্রপার্টি হচ্ছে সাউন্ডনেস। সাউন্ডনেস টার্মটা কি এটা বলো?
অফ সিমেন্ট কিংবা কোন একটা ম্যাটেরিয়ালে সাউন্ডনেস বলতে তুমি কি বুঝো? হ্যাঁ বলো, সাউন্ডনেসটা কি? এটা কি আগে শুনেছো সাউন্ডনেস টার্মটা? না। সাউন্ডনেস হচ্ছে কোন একটা ম্যাটেরিয়ালে, ফর এক্সাম্পল তুমি সিমেন্টের ক্ষেত্রে যদি বলি সাউন্ডনেসটা কিভাবে কাজ করে, মনে করো সিমেন্টকে তুমি অ্যাড করে একটা মোল্ডের ভিতর, ফর এক্সাম্পল একটা কাপের মধ্যে তুমি সেট করলা, তুমি পরের দিন গিয়ে দেখলা আলটিমেটলি ওই কাপের মধ্যে সিমেন্ট সংযুক্ত না থেকে ব্রাস্ট আউট করেছে, দ্যাট মিনস ভলিউমটি ইনক্রিজ করেছে। কিংবা এমনও দেখলা যে কাপের মধ্যে সিমেন্টটা সংকুচিত হয়ে গেছে, দ্যাট মিনস ভলিউমটা শ্রিঙ্ক করেছে। যেটা হচ্ছে আলটিমেটলি টেম্পারেচারের রেসপেক্টে তার যে ভলিউমটা চেঞ্জ হওয়া, সেটাকে বলা হয় সাউন্ডনেস। তো সাউন্ডনেস অফ সিমেন্ট বলতে বোঝায় যে যেটা তোমার যতটুক ভলিউমের মধ্যে যতটুক থাকার কথা, হার্ড হয়ে থাকার কথা, রিটেন হয়ে থাকার কথা, তার স্ট্রাকচারটা ততটুক তোমার পারফেক্টলি তোমার মোল্ডেড অবস্থায় আছে, বলা হচ্ছে সাউন্ডনেস। এই যে টেম্পারেচারের রেসপেক্টে যদি এরকম বাড়ে কমে, এটাকে বলা হয় আনসাউন্ড। তখন বলা হয় এই ম্যাটেরিয়ালটা করেসপন্ডিং যে করছো যে কম্পোজিশনটা, সেটা তোমার আনসাউন্ড প্রপার্টি, এটাকে সাউন্ডনেস বলে না। তো সাউন্ডনেসটা যে কোনো ম্যাটেরিয়ালের জন্য প্রযোজ্য, যেটাই করো না কেন। কিংবা সুইলিং, তুমি একটা গাছের দ্যাট মিনস টিম্বারকেও যদি চিন্তা করো, টিম্বারকে পানির সাথে তুমি ডুবিয়ে রাখলা, এখন টিম্বারটা যদি তার ভলিউমটা ইনক্রিজ করে, এক্সপান্ড করে, তাহলেও এটা সাউন্ডনেস প্রপার্টি না। বুঝতে পারছো? দ্যাট মিনস হচ্ছে ওর ভলিউমটা হচ্ছে ফিক্স থাকবে যে কোনো করেসপন্ডিং এর রেসপেক্টে, যে কোনো ম্যাটেরিয়ালের রেসপেক্টে, যেটার সাথে তুমি সংযুক্ত কন, যেখানে তুমি রাখতে চাচ্ছ সেখানে যদি তার ভলিউম শ্রিঙ্ক কিংবা এক্সপান্ড না করে, সেটাকে সাউন্ডনেস প্রপার্টি বলে। তার অরিজিনাল শেপটা রিটেন থাকলো, ঠিক আছে? এটাকে সাউন্ডনেস প্রপার্টি। এটাও সিমেন্টের আরেকটা তোমার ড্রব্যাক বলতে পারো। অনেক যেগুলো খারাপ সিমেন্ট থাকে আর কি, সে সিমেন্টগুলো তোমার দেখা যায় এরকম তোমার ভলিউম চেঞ্জ করে। তো ভলিউম চেঞ্জ কখনোই তোমার আইডিয়াল সিমেন্ট বলি না আমরা। আমরা নর্মাল কনস্ট্রাকশনে যে ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করি, সেটা নির্দিষ্ট একটা ফাইননেস প্রপার্টি থাকতে হয়, তার ঠিক থাকতে হয়, তার হচ্ছে যে নর্মাল কনসিস্টেন্সি 22 থেকে 30 মধ্যে থাকতে হয়, তার ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, যেটা নেক্সট ক্লাসে পড়বো, সেটারও একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে থাকতে হয়। সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু সিমেন্টটাকে ওপিসি হিসেবে ডেজিগনেটেড করা হয়, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হিসেবে। আর সাথে তো আছেই তার আদার কেমিক্যাল কম্পোজিশন, যতটুকু পরিমাণ টাইক্যালসিয়াম থাকতে হবে, যতটুকু পরিমাণ টেট্রাক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ফেরেট থাকতে হবে, এই জিনিসগুলো তো সাথে তো থাকতেই হবে। জিপসাম কতটুকু থাকতে হবে, এগুলো তো আছে। এগুলো ছাড়াও তার এগুলো ল্যাবরেটরি টেস্ট করে এই প্রপার্টিগুলো ঠিক করে দেন ডেজিগনেটেড করা হয় যে এই সিমেন্টটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে কংক্রিটে এখন ইউজ করা যাবে। বুঝতে পেরেছো কথাগুলো? এতটুকু পর্যন্ত কারো কি বুঝতে অসুবিধা আছে?
আচ্ছা, তাহলে আমরা একটু ভিডিওটা দেখি কিভাবে ল্যাবরেটরিতে এটা করা হয়। দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। দেখো কিভাবে আমরা নরমাল কনসিস্টেন্সিটা করে থাকি। এই যে 650 গ্রাম ফার্স্টে সিমেন্ট মেজার করলো, দেখতে থাকো।
দেখতে পেরেছো কিভাবে প্লাঞ্জার রডটা ছেড়ে দিল এবং কতটুকু পেনিট্রেট করলো সেটা দেখা গেছে? আগে কতটুক স্কেলে ছিল এবং ছেড়ে কতটুক সে নেমেছে, ওইটাই হচ্ছে ওদের মধ্যকার যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে আলটিমেট পেনিট্রেশন আর কি। ক্লিয়ার? এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করো। ম্যাম বলো। ম্যাম আমরা সিমেন্টের যে মিক্সারটা বানাইছি, তো এটা যদি টাইম মানে বেশি টাইম কনজিউমিং হয়, তাহলে তো এটা সব মানে হার্ড হয়ে যাবে না, তখন কি ওই পাঞ্জাটা? টেস্টটা হচ্ছে অনলি একবারের জন্য, মানে হচ্ছে তুমি মিক্সিং এর উইদিন 30 সেকেন্ড তোমাকে প্লাঞ্জার রডটা ছেড়ে দিতে হবে। এখন এর মধ্যে বিটার পেনিট্রেশন করলে করলো, আর যদি যতটুক করে টেস্টটা বাতিল। দ্যাটস ওয়াই বাতিল বলবো না আসলে, তুমি ওই যে বললাম 22% এর জন্য 6 মিলিমিটার পেয়েছো তোমার গ্রুপ, মনে করে এটা পেয়ে তুমি তো আর টেস্ট করতে পারছো না। আরেকটা গ্রুপ করছে হচ্ছে 25%-এর জন্য কিংবা 24%-এর জন্য, সেও আরেক ধরনের পেনিট্রেশন পাবে, কারণ প্রত্যেকটা টেস্ট একবারের জন্য ভ্যালিড। ক্লিয়ার এখন? এখানে স্টিপ হয়ে যাওয়া আর সিমেন্ট পেস্টটা আসলে স্টিপ হয়ে যাওয়া টাইমের রেসপেক্টে প্রশ্নই আসে না, কারণ তুমি তো সাথে সাথে মোল্ডিং করে 30 সেকেন্ডের মধ্যে প্ল্যান, তোমাকে এটা দেখতে হবে কতটুকু পেনিট্রেট করছে, দেন তোমাকে গ্রাফ থেকে এটা বের করতে হবে যদি এক্সাক্ট 10 যদি সেন্টিমিটার না। টাইম কনজিউমিং বেশি হয়, তাহলে তো ম্যাম আমাদের মানটা ঠিক আছে। হুম 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 হুম, এটা তো অবশ্যই, এই কারণে তো তোমার তোমার টেস্টিং এর জন্য এটা থাকে যে হচ্ছে অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে, এটা 30 সেকেন্ড এক্সিড না করলেই সবচেয়ে ভালো হয়, কারণ খুব সহজে কিন্তু বাতাসের সাথেও বিক্রিয়া করে। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে নাকি? না আচ্ছা, যদি না থাকে তাহলে আমি একটা কাজ করি, তোমাদের এখানে অ্যামাউন্ট অফ ওয়াটার এবং করেসপন্ডিং পেনিট্রেট তোমাদের ভ্যালু দিয়ে দিই। তোমরা কি করবা, আমি আজকে তাহলে ভাইবা না নি, তোমাদের আজকে পড়ার ক্লাস আছে? তোমাদের এমনিতে আর কারো ক্লাস আছে? না নাই। তাহলে তোমরা বিকাল 5টার মধ্যেই, হ্যাঁ, আমাকে এই যে গ্রাফের 10 মিলিমিটার পেনিট্রেশনের ভ্যালুটা তোমরা আপ করে দিবা, তোমাদের অ্যাসাইন করে দেওয়া হবে, তোমরা এটা জাস্ট আপলোড করে দিবা। এটা তোমাদের একটা সিপির মতো কাউন্ট হবে। ম্যাম তো বাইরে নেই, 5টার মধ্যে বাসায় যাবো। ম্যাম আমি একটু বাইরে ম্যাম, টাইমটা একটু বাড়ায় দেন। জি ম্যাম। টাইমটা একটু বাড়ায় দিব, টাইমটা সকাল তাহলে একটা কাজ করে যে তোমাদের থেকে ভাইবা নি নাকি? টাইমটা এটা জাস্ট হচ্ছে গ্রাফে, প্লেন গ্রাফে ইনপুট আর কি। জি ম্যাম, আমি তো বাসায়। 6 দিয়ে দিয়ে একটু চেঞ্জ হতে পারে। মিলিমিটার, এটা নিয়ে গ্রাফ প্লট আমি সমানভাবে দিতে পারলাম না, এটা তোমরা নিজেরা সেভ করে এভাবে করে একটা গ্রাফ ড্র করবা, যেটা তোমাদের নেক্সট রিপোর্টে তাহলে কি কি থাকবে বলে দিই। শুরুর দিকে তো অবশ্যই তোমরা একটা কিনে ফ্রন্ট পেজ থাকবে, তারপর করেসপন্ডিং ইনডেক্স থাকবে, তারপর হচ্ছে তোমাদের টপ পেজ থাকবে, টপ পেজে তোমাদের এক্সপেরিমেন্ট নেম টেম লিখবা, তারপর হচ্ছে তোমাদের করেসপন্ডিং টিচার কোন সেকশন, তোমরা দ্যাট মিনস সাব সেকশন, তারপর হচ্ছে শুরুতে হচ্ছে তোমার টাইটেলটা লিখবা এবং করেসপন্ডিং সিগনিফিকেন্স
লিখবা, দ্যাট মিন্স স্কোপ আর কি, এর আগেও যেভাবে করেছো। তারপর হচ্ছে প্রসিডিউরে আসতে হবে না, এই টেবল ডাটা শিট ফিল আপ করবো, স্যাম্পল ক্যালকুলেশন, গ্রাফ থাকলে গ্রাফ এটা হবে অবশ্যই, এবং রেজাল্ট, ডিসকাশন, করেসপন্ডিং এই যে কোশ্চেন গুলা, অ্যাসাইনমেন্ট কোশ্চেন আনসার। ঠিক আছে? থিওরি লেখা লাগবে না ম্যাম? ম্যাডাম আরেকবার। থিওরি লিখতে হবে না, না না আমি থিওরি প্রেফার করি না, করছি না। ম্যাম অ্যাপারেচারটা অনেক বড় করে লেখা, ওটা কিভাবে লিখব? কোনটা? অ্যাপারেটাস? ইয়েস ম্যাম। আমি তো অ্যাপারেটাসের দিকে যাই নাই, আমি কি কি বলেছি? তাহলে ম্যাম ডাটা টেবিল থেকে শুরু করব, তাই তো? অবজেক্টিভ, স্ট্যান্ডার্ড, স্কোপ মানে সিগনিফিকেন্স, এই তিনটা থাকবে। ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফলো করতেছো, দ্যাট মিন্স কোডটা করেসপন্ডিং স্কোপ, দ্যাট মিন্স তোমার এই টেস্টের সিগনিফিকেন্স কি, আর হচ্ছে অবজেক্টিভ, শুরুর দিকে এই তিনটা থাকবে। দেন ডাটা টেবলে হচ্ছে ডাটা টেবল ফিল আপ করবা, এই ফুল শিটটা ফিল আপ করবা, টেবল ফিল আপ করবা, দেন ক্যালকুলেশন তুমি দেখাবা, তারপর গ্রাফ থাকলে গ্রাফটা অ্যাড করতে হবে, লিখলা। আফটার দ্যাট ডিসকাশন লিখলা, তারপর অ্যাসাইনমেন্ট কোশ্চেন। দ্যাট মিন্স ডাটা শিট থেকে যা যা আছে সবকিছু তোমাকে করতে হবে। ক্লিয়ার? ম্যাম গ্রাফটা কি ম্যাম ডাটা টেবিলের পরে থাকবে? হ্যাঁ, ডাটা টেবিলের পরেই গ্রাফটা থাকবে, রেজাল্টের আগে থাকবে। ওকে ম্যাম। আর কোনো কোশ্চেন? আচ্ছা, ক্যালকুলেশনটাকে বুঝি নাই, আবার বলো। ওটা কিভাবে করবো? ক্যালকুলেশন কিভাবে করবা? আমি কোশ্চেন করতেছি, বলো ক্যালকুলেশন কিভাবে করবা? তোমাদের পার্সেন্ট অফ ওয়াটার আছে, অ্যামাউন্ট অফ ওয়াটারটা কত হবে, তারপর পেনিট্রেশনটা কত, তাহলে ক্যালকুলেশনে এটা নেই হচ্ছে ওইটাই তো ক্যালকুলেশন। এখানে তার কোনো ডিটেল ক্যালকুলেশন নেই, পরবর্তী এক্সপেরিমেন্ট গুলোতে ডিটেল ক্যালকুলেশন থাকে, যেহেতু এর পরবর্তী এক্সপেরিমেন্ট গুলোতে হয়তো সূত্রের বেসিসে ক্যালকুলেশন থাকতে পারে। তো এখানে তো আসলে সূত্রের বেসিসে ক্যালকুলেশন সূত্র আছে নাকি? এটা তো এতক্ষণ ধরে তো কোনো সূত্রই তোমাদের পড়ায়নি, তা সূত্র আসবে কোত্থেকে? আচ্ছা, তাহলে আমাদেরকে আমি আজকে কয়েকটা কোশ্চেন করি পার্সন ওয়াইজ, ঠিক আছে? কোশ্চেন করে এবং যাদের যাদের আইডি গুলো বলবো, এবং সবাই থাকার চেষ্টা করবো, আমি কিন্তু বারবার বলছি, কারণ এগুলো কিন্তু অনুযায়ী সিপি হিসাবে কাউন্ট হবে, রেসপন্স করার ট্রাই করবা।